আসলে ৭১-এ পরাজিত শক্তি যারা, তারা কখনোই হাল ছাড়েনি। তারা সেই আক্রোশ, সেই প্রতিশোধ পুষে রেখে রেখে আজ সেটাকে বটবৃক্ষে পরিণত করেছে। বাংলাদেশ চাইছে ভারত একটা প্রতিক্রিয়া দিক, সেই কারণে ভারতকে উস্কানিতে উস্কানিতে ভরিয়ে দিচ্ছে। বাংলাদেশ থেকে যখন হচ্ছে না, তখন আবার পাকিস্তান থেকে উস্কানি আসছে। নিউ দিল্লি থেকে যদি কোনো রকম ঢাকাতে প্রভোগ করা হয়, তাহলে ইসলামাবাদ নাকি রেসপন্স করবে। কত বড় কথা! আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন 7 সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করব ইনশাআল্লাহ। ওসমান হাদিকে যারা খুন করলো, দীপু চন্দ্র দাসকে যারা খুন করলো, আয়েশা আখতারকে যারা খুন করলো, প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যারা আগুন জ্বালালো, তাদেরকে চিহ্নিত করে এই মুহূর্তে তাদের বিচার করা উচিত। ৭১-এর যুদ্ধে তিনি মান্যতাই দিচ্ছেন না ৭১-এর যুদ্ধকে। আর কি বলছেন? বলছেন এইটা আমাদের বিজয় দিবস নয়, ১৬ই ডিসেম্বর। তাহলে কোনটা বিজয় দিবস? আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। কি হলো ওসমান হাদি? ওসমান হাদিকে কে মেরেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে গিয়ে জিজ্ঞাসা করুন। ওমর বিন হাদি তিনি কি বলছেন? তার কথা ধরে পুলিশ কেন তদন্ত করছে না? এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ১ ঘন্টার জন্য মাঠে নামে, ডক্টর মোহাম্মদ ইউনূসের খেল খতম। বুঝতে পারছেন? একজন রিক্সা চালক বলছেন এই কথা, একজন রিক্সা চালক, ঢাকার রাস্তায় রিক্সা চালান। বাংলাদেশের ভূমি থেকে কোনো রকম ভারত বিরোধী অ্যাক্টিভিটি যাতে না হয়, এটাও কিন্তু ভারত এক্সপেক্ট করে। কিন্তু আজ দেখুন তা কি হচ্ছে। উত্তর তখন হবে যখন ভারতের ভূখণ্ডে হামলা হবে। আগে হামলা করে দেখ, তারপর বুঝতে পারি যাবি ভারত কি জিনিস। আর তাই চাইছে যাতে যুদ্ধ হোক বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, ভারতের। এটা কে চাইছে? এটা সবাই চাইছে। এই যুদ্ধ যদি হয়, তাহলে আমরা আর সুযোগ ছাড়বো না। এইবার কাশ্মীর আমরা নিয়েই ছাড়বো। এবার আমরা কাশ্মীর নিয়েই ছাড়বো, তোরা মজা দেখ। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। আপনাদের আমি আগেই বলেছি, একটা হচ্ছে পাকিস্তানপন্থী বাঙালি, আর অন্যটা বাংলাদেশি পন্থী বাঙালি। আরও ভালো করে বললে, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানপন্থী, আর একটা বিভাগ হচ্ছে পূর্ব পাকিস্তানপন্থী। মানে এখানে বাংলাদেশের কোনো বিষয়ই আর থাকলো না। ভাষাটা শুধু বাংলা, তাতে কি যায় আসলো? তারা তো ভাই পাকিস্তানের। এতদিন ধরে আমি এই কথাটা আপনাদের সামনে বলে আসছিলাম, কিন্তু অনেকেই বিশ্বাস করছিল না। আমার ভিউয়ার্সের একাংশ কমেন্টে লিখছিল আমি নাকি দালাল, আমি নাকি ভুল কথা বলি, আমার কথার নাকি কোনো গুরুত্ব নেই। কিন্তু দেখুন, যত দিন যাচ্ছে সেই কথাগুলোই কিন্তু মান্যতা পাচ্ছে। আর তাই তো পাকিস্তান থেকে এবার বিবৃতি আসে, যদি ভারত বাংলাদেশের ওপর কোনো রকম আক্রমণ করে, তাহলে নিউক্লিয়ার নাকি রেডি আছে। এটা পাকিস্তানের জন্মগত স্বভাব। বুঝতে পারছেন? মানে যখন ওদের কাছে নিউক্লিয়ার ছিল না, তখন ওরা নিউক্লিয়ার হুমকি দিত। এখন তো আছে, কতটুকু আছে, কি অবস্থায় আছে কেউ জানে না, তবুও হুমকি দেয়। যে কোনো একটা ইস্যু নিয়ে আসতে পারলেই হুমকি দেয়। আমি আপনাদের আগেই বলেছি, আসিম মুনির সিডিএফ হওয়ার পর তিনি যেন তেন প্রকারে ভারতের সঙ্গে একটা যুদ্ধ চাইছেন। আর অন্যদিকে আপনারা দেখছেন যে জুলাই জঙ্গিদের উৎপাত বাংলাদেশে, তারাও চাইছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হোক। বুঝতে পারছেন? মানে চারদিক দিয়ে চাইছে একটা যুদ্ধ হোক, কিন্তু ভারত চুপ। ভারত কোনো কথাবার্তা বলছে না এ বিষয়ে। কারণ যুদ্ধ করে লাভ কি, আর কেনই বা যুদ্ধ করবে? খালি বারবার বলা হচ্ছে ভারত যদি আক্রমণ করে, ভারত যদি আক্রমণ করে। ভারত কেন আক্রমণ করবে? শুনুন, এই যে আমি আপনাদের কথাগুলো বলি, এটা কিন্তু আজ থেকে তৈরি হয়নি। এই যে বাংলাদেশের মধ্যেই 2 রকম বাঙালিতে বিভক্ত হয়ে গেছে, একজন পাকিস্তানপন্থী আর অন্যটা বাংলাদেশি পন্থী। এইটা কিন্তু আস্তে 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 সঞ্চার হয়েছে, আমি এর আগেও আপনাদের বলেছি। আসলে ৭১-এ পরাজিত শক্তি যারা, তারা কখনোই হাল ছাড়েনি। তারা সেই আক্রোশ, সেই প্রতিশোধ
পুষে রেখে রেখে আজ সেটাকে বটবৃক্ষে পরিণত করেছে। এই মুহূর্তে বাংলাদেশে বাঙালিপন্থী মুক্তিযুদ্ধপন্থী প্রায় নেই বললেই চলে। নতুন প্রজন্ম তারা মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চায়। ওদিকে তো বসে রয়েছে, প্যারিসে বসে রয়েছে পিনাকি ভট্টাচার্য, আপনাদের মুক্তিযুদ্ধ ভোলানোর জন্য একদম তিনি কসরত করেই যাচ্ছেন, হাল ছাড়ছেন না। আর অন্যদিকে পাকিস্তানও চাইছে এই সুযোগে যদি ভারতে অস্থিরতা করানো যায়। আসলে তো পাকিস্তানি মদদই রয়েছে বাংলাদেশে, তাই তো? তার মানে বুঝতে পারছেন, একটা মৃত্যু ওসমান হাদির, একটা মৃত্যু, তারপরে অনেকগুলো মৃত্যু ঘটেছে, দীপু দাসেরও মৃত্যু হয়েছে, তাতে কোনো যায় আসছে না বাংলাদেশের। কিন্তু ওই একটা মৃত্যু, ওসমান হাদির মৃত্যুকে ঘিরে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে ভারতের নাক কাটা যায় বিশ্বের কাছে। আদৌ কি তাই? শুনুন, ভারতের নাক কাটার চেষ্টা এর আগেও হয়েছে। শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে? উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কেন ওনাকে আশ্রয় দেওয়া হবে? আরে রাজনৈতিক আশ্রয় তো দিয়ে থাকাই যায়, তাই না? আপনাদের তারেক রহমান ফিরছে দেশে। তারেক রহমান যে ফিরছে, তিনি কোথায় ছিলেন? ব্রিটেনে। জিজ্ঞাসা করে আসুন তো ব্রিটেনে তার নাগরিকত্ব রয়েছে কিনা। ব্রিটেনে তিনি কিভাবে ছিলেন এতদিন কিভাবে ছিলেন? প্রায় 17 বছর 16 বছর বলা হচ্ছে, 16-17 বছর তিনি ব্রিটেনে কিভাবে ছিলেন? রাজনৈতিক আশ্রয় ছিলেন, রাজনৈতিক আশ্রয়। এবার আপনি বলুন, যেই সময় তারেক রহমান ব্রিটেনে ছিলেন সেই সময় আওয়ামী লীগের যারা কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রী, তারা কখনো এই ধরনের উৎপাত করেছিল ব্রিটেনের বিরুদ্ধে? তারা কখনো ব্রিটেনের যে হাই কমিশন, ইংল্যান্ডের যে হাই কমিশন, কিংবা ওয়েলস তাদের যে হাই কমিশন, সেই হাই কমিশনে হামলা করেছিল? কিন্তু বাংলাদেশ চাইছে ভারত একটা প্রতিক্রিয়া দিক, সেই কারণে ভারতকে উস্কানিতে উস্কানিতে ভরিয়ে দিচ্ছে। বাংলাদেশ থেকে যখন হচ্ছে না, তখন আবার পাকিস্তান থেকে উস্কানি আসছে। আর ভারত যখন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, তখন তারা কি করছে দেখাচ্ছে। দেখুন, নয়াদিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে নাকি হামলা হচ্ছে। আরে একটা বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা গিয়ে সেখানে বিক্ষোভ দেখিয়েছে, এটা ঠিক কথা। শুধু ভারতে নয়, বাংলাদেশের এখন যা অবস্থা, যা শুরু করেছে বাংলাদেশ, পৃথিবীর অন্যান্য দেশও, বিভিন্ন দেশে যেখানে যেখানে বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেখানে সেখানে এই বিক্ষোভ চলছে। একটু খোঁজ নিয়ে দেখুন, একটু আন্তর্জাতিক মিডিয়াগুলো পড়ুন, সংবাদ মাধ্যমগুলো। শুধু নিজেরাই বলবো, নিজেদের খবরই কথাই খবর হবে আর সেটাই পড়বো, এরকম করলে তো চলবে না দাদা। এখন বাংলাদেশকে কেউ পুষছেই না। বাংলাদেশকে শুধু ভারত নয়, গোটা বিশ্বই আবার ইস্ট পাকিস্তান হিসেবেই দেখছে। আর তাই চাইছে যাতে যুদ্ধ হোক বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, ভারতের। এটা কে চাইছে? এটা সবাই চাইছে। বাংলাদেশও চাইছে, পাকিস্তানও চাইছে, আসিফ মুনিরও চাইছে, ডক্টর ইউনূসও চাইছে। বুঝতে পারছেন? তাহলে ভারত কি করবে? ভারতের কি করণীয়? সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি উত্থাপন করব, যে ভারতের নেক্সট স্টেপ কি হতে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই আমি যে কথা বারবার বলে আসছিলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে ওসমান হাদির মৃত্যু, এটা কিন্তু তারই প্ল্যান। বুঝতে পারছেন? যারা আমাকে ফেক বলে, আমাকে দালাল বলে একদম তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তারা এই বাইটটি শুনুন। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবি। তাই সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দিব না। দেখলেন, এনার নাম উমর বিন হাদি, ওসমান হাদির ভাই। তিনি ওই রিকশাতেই ছিলেন যে সময় ওসমান হাদিকে গুলি করা হয়, যে রিকশায়। বুঝতে পারছেন? তিনি বলছেন যে এই খুনের ঘটনা অন্তর্বর্তী সরকার ঘটিয়েছে। কেন?
তার কারণ নির্বাচন বানচাল করার জন্য। আমি আবারও বলছি, আগেও বলেছি, আবারও বলছি এবং ভবিষ্যতেও বলবো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস করতে দেবেন না। আর সেই কারণেই ওসমান হাদির খুন। পরিষ্কার হলো? এবার আপনাকে বোঝাবো আমি যে এই হাদিকে কেন্দ্র করে একটা কূটনৈতিক অস্থিরতা তৈরি করাই শুধু এদের মোটো নয়, এদের মোটো হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করা। আর এই হাদির মৃত্যুকে ঘিরে এই যুদ্ধ ভারত বাংলাদেশ তো হবেই, মানে ইস্ট পাকিস্তান, পাশাপাশি ওয়েস্ট পাকিস্তানও এর মধ্যে জড়িয়ে যাবে। তার ইঙ্গিত সেখান থেকেই মিলেছে। তার মানে বুঝতে পারছেন যে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ আরও একটা ভারত পাকিস্তান যুদ্ধ অসম্ভব হবেই। কেন বলছি দেখুন, বলছে এই যে বিশাল বড় নেতা কামরান সাঈদ উসমানী, তিনি হচ্ছেন মেড দ্য রিমার্কস ইন এ ভিডিও স্টেটমেন্ট ইন হুইচ হি অলসো কল্ড ফর এ ফর্মাল মিলিটারি অ্যালায়েন্স বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা ফর্মাল মিলিটারি অ্যালায়েন্স তৈরি করতে যাচ্ছে। তার আগে তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন, বলছে মিসাইল নট ফর অ্যাওয়ে। বুঝতে পারছেন? বলছে মিসাইল বেশি দূরে নয়, নাকি মিসাইল ছেড়ে দেবে। কেন? তার কারণ হচ্ছে পাক লিডার প্রোভোকস ইন্ডিয়া ওভার বাংলাদেশ সভেরেনিটি। বাংলাদেশের এই যে অস্থিরতার যে চলছে এই মুহূর্তে বাংলাদেশে ওসমান হাদিকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানের থেকে। বুঝতে পারছেন? পাকিস্তান থেকে বলছে এই যে কামরান সাঈদ উসমানী, হু হেড দ্য ইয়ং উইং অফ প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফস পাকিস্তান মুসলিম লীগ PMLN, বুঝতে পারছেন? ওই যে শরীফদের যে পার্টি PMLN, তার ইউথ উইংয়ের একজন লিডার, হেড, নেতা বলছে সে, তার নাম হচ্ছে কামরান সাঈদ উসমানী। এই সেই ব্যক্তি, তিনি এবার হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে। বুঝতে পারছেন? বলছেন যে ইন এ ভিডিও মেসেজ দ্যাট এনি মুভ বাই নিউ দিল্লি এগেনস্ট ঢাকা উড প্রভোক এ রেসপন্স ফ্রম ইসলামাবাদ। বলছে নিউ দিল্লি থেকে যদি কোনো রকম ঢাকাতে প্রভোক করা হয় তাহলে ইসলামাবাদ নাকি রেসপন্স করবে। কত বড় কথা! বুঝতে পারছেন? এটা কিন্তু আজ থেকে হচ্ছে না, মানে হঠাৎ করে তিনি বলে দেননি। আমি যে আপনাদের বলেছি এই মুহূর্তে ওসমান হাদির যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, ওই ফয়জাল করিম, তিনি পাকিস্তানেই রয়েছে। আর PMLN এই যে শেহবাজ শরীফের দল, তারাই রেখেছে তাকে, তার অ্যাকাউন্টে যে ফান্ড হয়েছিল সেই ফান্ডও কিন্তু পাকিস্তান থেকেই এসেছে। আমি বলে দিতে পারি তার কারণ হচ্ছে উমর বিন হাদির এই বক্তব্য, যে বক্তব্য শুরুতেই আপনাদের শোনালাম। বুঝতে পারছেন? নির্বাচন তো আইওয়াস মানুষকে দেখানোর মতন একটা নির্বাচন তফসিল ঘোষণা করেছে। এই নির্বাচন তফসিলেই থেকে যাবে, নির্বাচনে আর আসবে না। আমি বারবার বলছি এবং এটাই হবে, মিলিয়ে নেবেন। দেখুন, বলছে পাকিস্তান বাংলাদেশ মুভ টুয়ার্ড মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট অ্যামিড রিনিউড টাইজ। বুঝতে পারছেন? পাকিস্তান এবং বাংলাদেশ এবার ডিফেন্স প্যাক্ট করছে, এটা নতুন। বুঝতে পারছেন? এটা নতুন ডিফেন্স প্যাক্ট করছে, মানে যেমনটা করেছিল সৌদির সঙ্গে পাকিস্তান, সেরকমটা করতে চাইছে। ভারতকে শিক্ষা দিতে হবে। একটা সার্ক করলো ভারতকে বাদ দিয়ে, কি হলো? কিছুই হলো না, হয়নি এখনো পর্যন্ত। বলছে পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ আর ওয়ার্কিং অন এ প্রপোজাল ফর এ মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট মার্কিং এ সিগনিফিকেন্ট শিফট ইন bilateral relations following the restoration of diplomatic and military ties between the two countries, according to senior diplomatic and foreign ministry sources. নিউজ 18 করেছে খবরটা। বলছে খুব শীঘ্রই পাকিস্তান আর বাংলাদেশের একটা টাই হতে চলেছে, ডিফেন্স এগ্রিমেন্ট হতে চলেছে। আর এই ডিফেন্স এগ্রিমেন্টে কীরকম, মানে বিষয়টা কীরকম? ডিফেন্স এগ্রিমেন্ট মানে সামরিক ক্ষেত্রে একটা নতুন প্যাক্ট। বুঝতে পারছেন? মানে আপনার ক্ষতি হলে আমার ক্ষতি, আর আমার ক্ষতি হলে আপনার ক্ষতি, এরকম একটা ব্যাপার। বলছে টপ সোর্স ইন পাকিস্তান ফরেন মিনিস্ট্রি টোল্ড CNN নিউজ 18
CNN নিউজ 18 এই খবর বের করে নিয়ে এসছে পাকিস্তানের সরকারের ভেতর থেকে। বুঝতে পেরেছেন? পাকিস্তান ফরেন মিনিস্ট্রির একজন টপ সোর্স সে বলছে এই কথা যে ইসলামাবাদ অ্যান্ড ঢাকা হ্যাভ এস্টাবলিশড এ জয়েন্ট মেকানিজম টাস্ক উইথ ফাইনালাইজিং দ্য কন্টেন্টস অ্যান্ড ড্রাফট অফ দ্য প্রপোজড এগ্রিমেন্ট। বুঝতে পারছেন? যে প্রস্তাবিত এগ্রিমেন্ট আসছে তার জন্য দুই পক্ষই কিন্তু উৎসাহী। কেন? ভারতকে বার্তা দিতে হবে না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে। বলছে দ্য ইনিশিয়েটিভ রিফ্লেক্টস গ্রোয়িং মিলিটারি টু মিলিটারি এঙ্গেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেশন বিটুইন দ্য টু সাউথ এশিয়ান নেশনস। ইতিমধ্যেই তো আপনারা দেখেছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন চলে যাচ্ছে পাকিস্তানে, DGFI এর লোকজন চলে যাচ্ছে পাকিস্তানে, অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন চলে আসছে বাংলাদেশে, ISI এর লোকজন চলে আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তানি সেনা জঙ্গি ঘাঁটি তৈরি করছে সেই খবরও আমি আপনাদের দিয়েছি, রয়ের নজরে সেই খবরও রয়েছে। এবার কি করছে? এবার করছে যে ভারতকে শিক্ষা দিতে হবে, তাই জন্য ভারতকে বার্তা দেওয়ার জন্য একটা ডিফেন্স প্যাক্ট করছে। কীরকম সেটা? বলছে অ্যাকর্ডিং টু সিনিয়র ডিপ্লোম্যাটিক সোর্সেস বাংলাদেশ মিলিটারি এস্টাবলিশমেন্ট ইজ কিন টু সাইন এ স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স এগ্রিমেন্ট উইথ পাকিস্তান সিমিলার ইন স্কোপ টু পাকিস্তানস ডিফেন্স কোঅপারেশন অ্যারেঞ্জমেন্টস উইথ কান্ট্রিজ সাচ অ্যাজ সৌদি আরবিয়া। যেমন হয়েছিল সৌদি আরবের সঙ্গে, একটা হলো না পাকিস্তানের, বললো যে সৌদিতে যদি হামলা হয় তাহলে পাকিস্তান চলে যাবে, যুদ্ধ করবে তার সঙ্গে যদি কেউ সৌদিতে হামলা করে, আর যদি পাকিস্তানে কেউ হামলা করে তাহলে সৌদি আরবে চলে আসবে যুদ্ধ করতে। আমি বলছি পাকিস্তানে যদি ভারত আক্রমণ করে, মানে ভারত তো আক্রমণ করে না, ভারত পাল্টা দেবে। ধরুন এই সমস্ত অস্থিরতার মাঝেই হঠাৎ করেই আপনি দেখলেন কাশ্মীরে জঙ্গি তো প্রতিদিন ওরা পাঠাচ্ছে, সেই খবর আমি দেখিয়েছি। এই বাংলাদেশ অস্থিরতার মাঝেও জঙ্গি পাঠানো হয়েছে, 12 জন জঙ্গি আটক করা হয়েছে, আমাদের একজন পুলিশ অফিসার মারা গিয়েছেন। সেসব জীবনের কোনো দাম নেই, অথচ ওসমান হাদির জীবনের অনেক দাম আছে। বুঝতে পারছেন? মানে এই জঙ্গি তো প্রতিদিন পাঠাচ্ছে। এই সময়ে হঠাৎ করে দেখবেন আবার পাকিস্তান হঠাৎ করে যদি কোনোদিনও জঙ্গি টঙ্গি পাঠিয়ে দিয়ে আবার পেহেলগামের মতন কোনো কাণ্ড ঘটিয়ে দেয়, তাহলে কিন্তু তার পাল্টা ভারত দেবে, অবশ্যই দেবে। ভারত চুপ করে বসে থাকবে না। ভাবছেন হয়তো এই ওসমান হাদির নিয়ে চ্যাংড়া ছোকরারা যা বলছে ভারত চুপ করে আছে, কেন ভাই? ওদের কথায় কেন উত্তর দিতে যাব? উত্তর তখন হবে যখন ভারতের ভূখণ্ডে হামলা হবে। আগে হামলা করে দেখ, তারপর বুঝতে পারি যাবি ভারত কি জিনিস। মুক্তিযুদ্ধ নাকি মানছে না কেউ। একটা ভিডিও ভাইরাল করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের একটা ভিডিও ভাইরাল করে সেখানে ক্যাপশন দেওয়া হচ্ছে যে মুজিবুর রহমান তো বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানকে শাসন করতে। যারা এই কথাগুলো বলছে, যারা এই ধরনের ভিডিও ভাইরাল করার জন্য পোস্ট করছে, রিল বানাচ্ছে, তাদেরকে আমি এই কথাটা বলছি, আগে ইতিহাস পড়ে আয় ভাই, ইতিহাস পড়ে আয়। তোরা অনেক ছোট, অনেক বাচ্চা তোরা। 71 তো দেখিসনি, 71-এর ইতিহাসও পড়িসনি, আর সেই কারণে এইসব উজবুকের মতন কথাবার্তা তোরা ছড়াচ্ছিস, রটিয়ে বেড়াচ্ছিস সোশ্যাল মিডিয়ায়। ভারত নাকি বাংলাদেশকে আধিপত্য স্থাপন করেছে বাংলাদেশের ওপরে। কি জন্য? কি জন্য? বাংলাদেশ হতেই পারতো না যদি ভারত না থাকতো। সেই কৃতজ্ঞতা পর্যন্ত নেই তোদের কাছে। আর শেখ মুজিবুর রহমান 71-এর সেই সময়ে যখন নির্বাচন হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন নিয়ে এসেছিল। জেনে রাখ, সবচেয়ে বেশি আসন নিয়ে এসেছিল। তারপরও মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হয়নি। আর তার বিরুদ্ধে শুধু এই মুজিবুর রহমান বা আওয়ামী লীগ নয়, গোটা বাংলাদেশের ওই পূর্ব পাকিস্তান ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল ওই পাকিস্তানের বিরুদ্ধে। কিছু জানিস না, ইতিহাস সম্বন্ধে কোনো ধারণা নেই, এসে ধুমধাম কথা বলে দিয়ে চলে যাস। তো যাই হোক, এখন ভারতকে শিক্ষা দিতে হবে। বুঝতে পারছেন? একটা ছবি বিশাল ভাইরাল হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, প্রচুর ভাইরাল হচ্ছে এই সেই ছবি। একদিকে দেখুন আসিম মুনির, অন্যদিকে সৌদি আরবের কোনো এক কর্মকর্তা সরকারের। কি বলছে? এনডিটিভি খবরটা করেছে 22শে ডিসেম্বর 2025। বলছে আসিম মুনির অ্যাওয়ার্ডেড সৌদি আরবিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অনার ডিউরিং অফিসিয়াল ভিজিট। সৌদি আরবে গিয়েছিলেন আসিম মুনির এবং সেখানে তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে। এই একটা মেডেল পরানো হয়েছে গলায় আর একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে।
আর এই ছবি বাংলাদেশের মানুষজন ফেসবুকে পোস্ট করে করে ভারতকে বার্তা দিচ্ছে, দেখুন আসিম মুনিরের ক্ষমতা, বুঝতে পারছেন, আমাদের সঙ্গে ভারত যুদ্ধ করতে আসলে আসিম মুনির আছে। মানে এরা তো বাবা ছাড়া কিছুদিন কোনোদিনও কাউকে চেনেনি, চিনতেও পারে না নিজেদেরকে, মানে কি বলবো, পাকিস্তান পাকিস্তান করে মরল। আর এই পাকিস্তান সুযোগ বুঝে এসে আপনাদেরকে, ওসমান হাদির কি হলো, কি হলো ওসমান হাদির? ওসমান হাদিকে কে মেরেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে গিয়ে জিজ্ঞাসা করুন। ওমর বিন হাদি তিনি কি বলছেন? তার কথা ধরে পুলিশ কেন তদন্ত করছে না? বুঝতে পারছেন, প্রশ্ন অনেক। কিন্তু যারা লাফাচ্ছেন এই ছবি দেখে, তাদেরকে আমি এই ছবিটাও দেখাতে চাই, একটু ভালো করে দেখুন। এই ছবিটা হচ্ছে 2016 সালের এপ্রিলের 3 তারিখ, এনডিটিভি ছেপেছিল এই খবরটা। বলছে কি, পিএম নরেন্দ্র মোদী কনফেডারেট হাইয়েস্ট সৌদি সিভিলিয়ান অনার 2016 সালে পেয়ে গেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা এই আসিম মুনিরকে, সিডিএফ আসিম মুনিরকে পেতে হয়েছে 2025 সালে সৌদি আরবের তরফে। তারও একটা গ্রেডেশন থাকে জানেন তো, এই সৌদি আরবের যে অ্যাওয়ার্ডটা, এই যে বেসামরিক সর্বোচ্চ সম্মান, এই সম্মানেরও গ্রেড থাকে কিছু, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, বুঝতে পারছেন। এনার মেডেলটা দেখুন, আসিম মুনিরকে যে মেডেল পড়ানো হয়েছে সেই মেডেলটা দেখুন, আর নরেন্দ্র মোদীকে যে মেডেল দেওয়া হয়েছিল সেটা দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন গ্রেডের পার্থক্য। এবার আমি বলতে চাই, যারা বেশি লাফালাফি করছেন, আসিম মুনিরকে নিয়ে বেশি লাফালাফি করবেন না। তার কারণ ওনার কিচ্ছু নেই, উনি ওই ভারত বিরোধিতা করেই পাকিস্তানে সর্বোচ্চ ব্যক্তি হয়ে গেছেন। আর আপনারা ভাবছেন আপনারা হয়তো ভারত বিরোধিতা করে সর্বোচ্চ ব্যক্তি হয়ে যাবেন, ওই বাংলাদেশের ভেতরেই হবেন, তাও সবার কাছে হবেন না। ইনিও কিন্তু সবার কাছে হননি। আসিম মুনিরকে পাকিস্তানের অর্ধেক মানুষ সহ্য করতে পারে না, যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অর্ধেক মানুষ সহ্য পর্যন্ত করতে পারে না। আমি একটা রিল দেখছিলাম, একজন রিক্সা চালক বলছেন যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ 1 ঘন্টার জন্য মাঠে নামে, ডক্টর মোহাম্মদ ইউনূসের খেল খতম। বুঝতে পারছেন, একজন রিক্সা চালক বলছেন এই কথা, একজন রিক্সা চালক, ঢাকার রাস্তায় রিক্সা চালান। তার মানে কটা মানুষ রয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের? যদি ভোট হয়, তার যে গদিতে বসে থাকা পার্টি এনসিপি, জামায়াত ইসলাম, কটা ভোট পাবেন? তারেক রহমান তো, বুঝতে পারছেন। বিএনপিকে ঠেকাবে কে? আমি মানলাম আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপিকে ঠেকাবে কে যদি নির্বাচন হয়? আর তাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচন চাইছেন না। দেখুন, এবার দেখাচ্ছি জয়ন্ত ঘোষাল, ইনি বিরাট মাপের একজন সাংবাদিক, এনডিটিভির কনসালটেন্ট এডিটর। তিনি লিখেছেন তার ওপিনিয়নে যে, হোয়াট আর ইন্ডিয়াস অপশনস অ্যাজ বাংলাদেশ এরপ্টস এগেইন। এই যে মুহূর্ত, এই মুহূর্তে ভারতের কাছে কি অপশান রয়েছে? কি অপশান রয়েছে? ভারত কি বা করতে পারে? আমি আবারও বলছি, বারবার বলি, আমি আবারও বলছি, বাংলাদেশকে ভারত কখনো পরিচালনা করেনি। বাংলাদেশ যাতে একটা স্বাধীন, স্বায়ত্ত, সার্বভৌমত্ব নিয়ে চলতে পারে, তার জন্য সব সময় সুযোগ সুবিধা দিয়ে গেছে এই ভারত। কিন্তু তোরা ভারতকে কখনো বুঝিসনি, আবার পাকিস্তানের সঙ্গে গা ঘাসাঘাসি করছিস, বিপদ সামনে। বুঝতে পারছিস? দেখুন, বলছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর হ্যাজ রিটারেটেড ইন্ডিয়াস ডিজায়ার টু মেইনটেন স্ট্রং বাইলেটারাল রিলেশনস উইথ বাংলাদেশ। এস জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রকের মন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছেন যে ভারত কোনো মতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না, বরং আমাদের যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল সেটা বজায় রাখতে চাই। ডিপ্লোম্যাটিক সোর্সেস সাজেস্টেড দ্যাট অল মেজর পলিটিক্যাল ফোর্সেস ইন বাংলাদেশ আলটিমেটলি সিক্স workable relations with India. However, the legacy of 1971 remains central. Any attempt to downplay the liberation war or constitutionally relating with Pakistan would fundamentally alter bilateral ties. বুঝতে পারছেন, ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে সব সময় সম্পর্ক ভালো রাখতে চায়, আর এটার মেন কেন্দ্রভূত হচ্ছে 1971 সাল। আপনাকে বুঝতে হবে বিষয়টা, 71 সালে কিন্তু ভারত যুদ্ধ করেনি, যুদ্ধ করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ।
বুঝতে পারছেন? এখানে বাংলাদেশের সেনাবাহিনীও ইনভলভ ছিল না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী বলেই কিছু ছিল না তখন সবটাই পাকিস্তানের ছিল। তাই বাংলাদেশের সাধারণ মানুষ একটা প্যারালাল সেনাবাহিনী তৈরি করে, যার নাম দেওয়া হয় মুক্তি বাহিনী, আর সেই মুক্তি বাহিনীকে সমর্থন করেছিল ভারত। কেন? তার কারণ ভারত মুক্তকামী, ভারত স্বাধীন চেতা, ভারত গণতন্ত্রের পক্ষে। বুঝতে পারছেন? সেই কারণে ভারতের কোনো যায় আসতো না ওই যুদ্ধ না করলে, কিচ্ছু যায় আসতো না। শুধু যুদ্ধ করা হয়েছিল একটাই কারণে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা পায়। তার জন্য আমরা এক ছটাক জমিও নিইনি। আর আপনারা বলেন ভারত নাকি আধিপত্য কায়েম করে রেখেছে বাংলাদেশের। একটু চোখ খুলে দেখুন কে আধিপত্য কায়েম করে রেখেছে, কে আপনাদের মৌলবাদী বানাচ্ছে, একটু চোখ খুলে দেখুন। আর এই বিষয়টা, এই যে সম্পর্ক খারাপ হচ্ছে কিভাবে, আবার নতুন করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ একত্রিত হতে চাইছে এবং সাংবিধানিকভাবে একত্রিত হতে চাইছে। আর সেই কারণেই তো ওই জুলাই সনদ। বুঝতে পারছেন? একদিকে যেমন 27তম অ্যামেন্ডমেন্ট পাকিস্তানের, অন্যদিকে জুলাই সনদ, দুটোই একদম মানে সংবিধান বলে কিছু নেই এই দেশ দুটোর। বলছে বাংলাদেশ ইজ অ্যাওয়ার অফ দিস রিয়েলিটি হুইচ এক্সপ্লেন ইটস কন্টিনিউড সিম্বলিক গেস্টার ইনক্লুডিং ভিক্টরি ডে কমেমোরেশনস ইন দিল্লি। বাংলাদেশ কিন্তু এই বিষয়টা, মানে যেটা বাস্তব, সেটা নিয়ে কিন্তু অ্যাওয়ার। এবং দেখুন তিনি বলছেন যে বাংলাদেশের মেন বড় বড় যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, দলগুলো রয়েছে, তারা কিন্তু চায় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক। এই যে বলছে ইন্ডিয়াস আর্লিয়ার পলিসি অফ প্লেসিং অল ইটস ওয়েট বিহাইন্ড শেখ হাসিনা কন্ট্রিবিউট টু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ইন বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে গেছে বাংলাদেশে। এটা ঠিক কথাই মানলাম, কিন্তু আমি প্রথমেই যে আপনাদের যে উদাহরণটা দিলাম, তারেক রহমানকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল, সেই জন্য কোনো আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রী কখনো গিয়ে ঝামেলা করেছিল? কোনোদিনও কি বলেছিল যে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ব্রিটেন, ইউকে? হয়েছিল কখনো? রাজনৈতিক আশ্রয় তখনই দেওয়া হয় যখন কোনো ব্যক্তি তার নিজ দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার। শেখ হাসিনার সঙ্গে ঠিক তেমনটাই হয়েছে। এই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতা চিঠি পাঠিয়েছেন, পাঠিয়ে বলছেন যে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে হবে। সেই চিঠিতেও উল্লেখ রয়েছে কেন এই নির্বাচনে আওয়ামী লীগ লড়ছে না। উত্তর চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি লিখবেন দেখব আমরাও। আদৌ এই নির্বাচন হয় কিনা, সুষ্ঠু অবাধ তো অনেক দূরের কথা, সেটাও আমরা দেখব। নিউ দিল্লি হ্যাজ সিন্স recalibrated its approach and no longer wishes to put all its eggs in one basket. যখনই হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিশাল মাতামাতি করছিল ভারতের বিরুদ্ধে, অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট একটা তৈরি করে সেন্টিমেন্ট চাগার দিয়েছিল, তারপর থেকে কিন্তু ভারত এই বিষয়টাকে দেখছে, নজরআন্দাজ করছে, এবং করার পরে তারা চাইছে, যিনি লিখছেন জয়ন্ত ঘোষাল খুব ভালো মতন লিখছেন, যে বলছেন যে সব ডিম তারা একটা ঝুড়িতে আর রাখছে না। তাহলে কি করছে? হোয়াইল ইন্ডিয়া রেসপেক্টস দ্য চয়েস অফ দ্য বাংলাদেশি পিপল, ইট রিমেইনস কমিটেড টু প্রোটেক্টিং মাইনরিটিস, প্রিভেন্টিং এক্সট্রিমিজম অ্যান্ড এনশিওরিং দ্যাট বাংলাদেশি টেরিটরি ইজ নট ইউজ ফর অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিস্ট। যখন ভারত বাংলাদেশিদের যে পছন্দ তাকে মান্যতা দেয়, তখন বাংলাদেশেরও উচিত যাতে সেখানকার স্থিতিশীলতা বজায় থাকে, মাইনরিটিদের যাতে রক্ষা করা হয়, এবং মৌলবাদের যে সঞ্চার হচ্ছে সেটা যাতে না হয়, আর এবং বাংলাদেশের ভূমি থেকে কোনো রকম ভারত বিরোধী অ্যাক্টিভিটি যাতে না হয়, এটাও কিন্তু ভারত এক্সপেক্ট করে। কিন্তু আজ দেখুন তা কি হচ্ছে, দেখুন তাকিয়ে হচ্ছে না তো। তাই দেয়ার আর persistent rumors that the election may yet be postponed. আর এটা গুজব নয়, আর এটা জল্পনা নয়, এটা প্রায় বলা যেতে পারে যে ফেব্রুয়ারিতে এই ভোট করাতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। India wants the polls to be held on the announced date freely and peacefully. At the same time, New Delhi remains alert to Pakistan's growing engagement with Dhaka. বুঝতে পারছেন নিউ দিল্লি কি চায়? নিউ দিল্লি চায় বাংলাদেশে ভালো একটা ভোট হোক, সুষ্ঠু এবং অবাধ ভোট হোক, কিন্তু এদিকেও নিউ দিল্লির নজর রয়েছে।
যে পাকিস্তানের চিন্তাভাবনা আবার নতুন করে চাগার দিচ্ছে বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে ঢাকার যে এঙ্গেজমেন্ট, এটাও কিন্তু ভারতের নজরে রয়েছে। আপনারা যতই ডিফেন্স প্যাক্ট করুন, যতই পাকিস্তান থেকে বিবৃতি আসুক, বাংলাদেশে হামলা হলে আমরা মিসাইল ছাড়ব, এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু আমাদের অনেক আগে থেকে নজর রয়েছে। না হলে আমি বলি কি করে আপনাদের, এই এত কিছু যা হচ্ছে বাংলাদেশে, এর মদত কে দিচ্ছে? আমি কেন বারবার পাকিস্তানের নাম নিই? কেন গত এপিসোডে আপনাদের আমি গ্যারেন্টি সহকারে বলেছি যে ওই ওসমান হাদির খুনে অভিযুক্ত, মূল অভিযুক্ত ফৈজল করিম মাসুদ, তাকে খুঁজে পাবেন পাকিস্তানি। বুঝতে পারছেন, পাকিস্তানের ইনভলভ এখানে সবচেয়ে বেশি। আর সেটাই তো বলতে চাইছি, এই হাদির মৃত্যুকে ঘিরে আবার না একটা আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ দেখতে হয়। কিন্তু এই যুদ্ধ যদি হয়, আমি আপনাকে বলে রাখছি, এই যুদ্ধ যদি হয় তাহলে আমরা আর সুযোগ ছাড়ব না। এইবার কাশ্মীর আমরা নিয়েই ছাড়ব, তোরা মজা দেখ। ওই যে হাদি ম্যাপ বানিয়েছিল না, বাংলাদেশ এত বড় হয়ে গেছে, পাকিস্তান এত বড় হয়ে গেছে, আর ভারত ছোট হয়ে গেছে। আমরা অরিজিনাল যে ম্যাপটা বানাবো, খাতায় কলমে বানাবো না, অরিজিনাল বানাবো সেই ম্যাপ দেখলে চমকে যাবি, রাতারাতি চমকে যাবি। বলছে আলটিমেটলি বাংলাদেশ মাস্ট ডেমনস্ট্রেট থ্রো অ্যাকশনস রাদার দ্যান অ্যাসুরেন্স দ্যাট ইট intends to preserve its relationship with India and uphold regional stability. ভারতের যা করণীয় সব করেছে, এরপর বাংলাদেশকে নিশ্চিত করতে হবে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় কিনা। শুধু কথায় বললে হবে না, কাজে করে দেখাতে হবে। এই বক্তব্যই তিনি বলছেন। কিন্তু বাংলাদেশ কি তাদের সেই ভূমিকা পালন করছে? প্রতিদিন নতুন একজন করে চলে আসে, ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে চলে যায়। আপনাকে এখন একটা বক্তব্য শোনাচ্ছি, শুনুন। সেখানে একজন জুলাই জঙ্গি বলছেন যে 16ই ডিসেম্বর ভারত বিজয় দিবস উদযাপন করে, বাংলাদেশ কেন করবে? বিজয় দিবসে কি হয়েছিল? পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করেছিল, ভারতের কাছে করেছিল, বাংলাদেশের কি যায় আসে? ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তাতে বাংলাদেশের কি যায় আসে? মানে বুঝতে পারছেন, বাংলাদেশ নাকি 71-এর যুদ্ধে তিনি মান্যতাই দিচ্ছেন না 71-এর যুদ্ধকে। আর কি বলছেন এইটা আমাদের বিজয় দিবস নয় 16ই ডিসেম্বর। তাহলে কোনটা বিজয় দিবস? ভারতের থেকে 7 সিস্টার্স যখন আমরা কেড়ে নিতে পারবো, যেদিন কেড়ে নিতে পারবো সেদিনই আমরা বিজয় দিবস উদযাপন করব। আগে শুনুন, তারপর বলছি। ভারত আমলাকে পারবো না, ভারতের হ্যান্ডম নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মূত্র পাওয়ার বেশি? খেলা হলে দেখা যাবে, খেলা লাগি যাক একবার, খেলা হলে দেখা যাবে। আমি ছোটকাল থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছিলাম। কালকে হঠাৎ করে দেখি যে মোদি দাবি করছে তাদের বিজয় দিবস, আরো অন্যান্য ব্যক্তিরা দাবি করছে তাদের দেশে। যখন আমি একটু গাড়াগাড়ি করলাম, দেখি আত্মসমর্পণ করলো না কার কাছে। এখন আমি গাড়াগাড়ি করে দেখি যে আত্মসমর্পণ করলো ভারতের কাছে। তো যুদ্ধটা করলো কে? তাহলে আমার কাছে সিলিন্ডার করে না। তা আমি এটা বুঝতেছি না আসলে যুদ্ধটা কার, আত্মসমর্পণ কার, কিছু এখন বুঝতেছি না। মানে টোটালি একটা ফেস লাগাই ধুয়ে দিছে এটা শেখ মুজিবের এই গাদ্দারে ক্লিয়ার করে না। আবার এই গাদ্দার যুদ্ধের মধ্যে ছিলও না। এখন টোটালি সব কিছু গেছে আউলাই। এখন তো বিজয় দিবসের সামনে পালন করবো, কেমনে পালন করবো? কারণ আমার কাছে তো পাকিস্তানি কেউ সিলিন্ডারই করলো না, আত্মসমর্পণই করলো না, করলো ভারতের কাছে। মাঝখান থেকে কি হয়েছে না হয়েছে, তবে আমাদের যুদ্ধ চলমান। আমাদের বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন 7 সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। শুনলেন, এই বক্তব্য কিন্তু একজন জুলাই জঙ্গি দিচ্ছেন না, এই বক্তব্য কিন্তু এখন ছড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এই বক্তব্য কিন্তু একদম ইনজেকশনের মতন ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের মনে মনে। বুঝতে পারছেন? আর সেইখান থেকেই ভারত বিদ্বেষ বিশেষ করে চাগার দিচ্ছে বাংলাদেশে। ওই যে বললাম, এই ধরনের ম্যাপ শেয়ার করা হচ্ছে ফেসবুকে, আর বলা হচ্ছে যে আমরা এই 7 সিস্টার্স নিয়ে নেব। বুঝতে পারছেন? ফেসবুকে পোস্ট করছে, ধরুন এই জায়গাটা রয়েছে, গুগল ম্যাপ দিয়ে দেখাচ্ছে আমি এই জায়গাটায় রয়েছি, দেখুন আমি 7 সিস্টার্সের কত কাছে রয়েছি। ক্যাপশন ফেসবুকে পোস্ট দিচ্ছে, এই ধরনের একটা মানচিত্র পোস্ট করছে আর ক্যাপশন দিচ্ছে, এখানটা করে তার লোকেশন রয়েছে, সে বলছে দেখুন আমি কত পাশে রয়েছি 7 সিস্টার্সের। আর সেখানে কমেন্ট আসছে অনেক রকমের।
একটা কমেন্ট আমার চোখে পড়লো, মানে এখানে কোনো ধর্মীয় বিষয় নয়, তবুও এই ধরনের কমেন্ট আমার চোখে পড়লে খুব মজা লাগে। বলছে 7 সিস্টার্স ওরা, এই সিস্টার্সকে কিন্তু বিয়ে করা যায় না, এই ধরনের কমেন্ট আসছে। বুঝতে পারছেন? মানে ফেসবুকেই ওরা যুদ্ধ করবে, যুদ্ধ বাংলাদেশের ফেসবুকেই হবে। আর যদি ফেসবুকেই যুদ্ধ হয়, তাহলে আপনাদের বলে রাখি, যারা এই যুদ্ধের পক্ষে তাদেরকে বলে রাখি, এই ম্যাপটা এইখানে কিন্তু সবুজ রং হবে না, হবে না, বরং কিছু জায়গা তিরঙ্গা হয়ে যাবে। আমাদের ভারতীয় যারা নেটিজেন্স রয়েছে তাদের কাছ থেকে ওই যে দ্বন্দ্ব শুরু হয়েছে না, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ওয়ার হচ্ছে ভারত বাংলাদেশের যুদ্ধ। কোথায় হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। এরা কিছু বলছে, এরা কিছু বলছে। ভারতের পক্ষে যারা বলছে তারা বলছে যে আগামী ডিসেম্বরে, 2026-এর ডিসেম্বরে আমরা রংপুরে যেতে চাই, আমরা চট্টগ্রামে যেতে চাই পাসপোর্ট ছাড়া। এর মানে কিছু বোঝা গেল? বাংলাদেশের গবেট মূর্খরা বুঝবে না, ওই জুলাই জঙ্গিরা বুঝবে না, সাধারণ মানুষরা বুঝতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝতে পারবেন এই কথাটা। এই কথার আসল মানেই হলো এটা যে আমাদের এই একটা চিকেন স্নেক নিয়ে তোদের প্রচুর মাথা ব্যথা। তোরা কি জানিস না তোদের দুখানা চিকেন স্নেক রয়েছে, এই একটা আর এই একটা। যদি যুদ্ধ হয় আমরা জম্মু কাশ্মীর তো নেবই, যেটা এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীর বলা হচ্ছে। কারণ যুদ্ধ তো শুধু বাংলাদেশের সঙ্গে হবে না, আমি বারবার বলছি। বাংলাদেশের আছেটা কি? ভারতের সঙ্গে লড়বে। বাংলাদেশ তো একটা অপেক্ষায় বসে আছে, যুদ্ধ লাগবে, পাকিস্তান আমাদের হয়ে লড়াই করবে ভারতের সঙ্গে, এই আশায় বসে আছে। যদি হয়, পাকিস্তান কোনোদিনও কোনো দেশের হয়ে লড়াই করেনি, আজ পর্যন্ত করেনি। আর যদি হয়, যদি পাকিস্তান লড়াই করতে আসে, তাহলে পাকিস্তান বুঝে যাবে ভারত কি জিনিস, এইবারই বুঝে যাবে, শেষবার। আর পাকিস্তান কোনোদিন লড়তে আসবে না। আর বাংলাদেশের অবস্থাটা কি হবে? ঠিক এইরকম হবে। আমরা এখান থেকে কেটে দেবো, এতটা ঘুরে আর আমাদের উত্তর পূর্বের রাজ্যে যেতে হবে না, আমরা সোজা চলে যাব। বুঝতে পারছেন? আমরা সোজা চলে যেতে পারবো এবার। আর এখান থেকে ত্রিপুরা থেকে আমরা এইভাবে কেটে দেবো, বঙ্গোপসাগরে চলে আসবো, আমাদের চট্টগ্রামও হয়ে যাবে। তোদের এইটুকখানিক একটা মানচিত্র তোরা নিয়ে বসে থাকবি, ঠিক আছে? এইটুকখানিক একটা মানচিত্র নিয়ে বসে থাকবি, দেখ তখন কেমন মজা লাগে। বেশি 7 সিস্টার করে চালাচ্ছিস না। যুদ্ধ লাগলে কোন দিক দিয়ে পালাবি, পালানোর পথ খুঁজে পাবি না, খালি যুদ্ধ করে লাফাচ্ছে। বরং ওসমান হাদিকে যারা খুন করলো, দীপু চন্দ্র দাসকে যারা খুন করলো, আয়েশা আখতারকে যারা খুন করলো, প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যারা আগুন জ্বালালো, তাদেরকে চিহ্নিত করে এই মুহূর্তে তাদের বিচার করা উচিত। এটাই তোদের কর্তব্য। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোটা এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর কর্তব্য হতে পারে না, যখন দেশের অন্দরেই এতটা বিশৃঙ্খলা। বোঝাতে পারলাম? যদি আমার এই ইনফরমেশন আপনাদের যুক্তিপূর্ণ মনে হয়, অবশ্যই শেয়ার করবেন এই এপিসোডটি। আপনাদের মতামত লিখবেন কমেন্ট বক্সে, লাইক দেবেন। ভিডিওটি যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে এই ভিডিও। আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন রণক্ষেত্র। আগামী এপিসোডে আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসবো, কথা দিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।